প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করলেন ডক্টর জাকির নায়েক। ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক ইন্দোনেশিয়ার বালিতে ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করে আলোচনায় এসেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন তিনি। ডক্টর নায়েকের বয়স ৫৯ বছর। ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কে অংশ নেওয়ার জন্য তিনি পরিচিত হলেও সম্প্রতি অ্যাডভেঞ্চারাস কর্মকাণ্ডেও সরব হয়ে উঠেছেন। তার অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বালির একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়ি বেঁধে নিচে লাফিয়ে পড়ছেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া সফরে বাঞ্জি জাম্পিংয়ের পাশাপাশি তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়েও অংশ নেন। ভিডিওতে তাকে এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসে উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশ নিতে দেখা যায়। এর আগেও ডক্টর নায়েক বাঞ্জি জাম্পিং করেছেন। ২০২৪ সালে উগান্ডা সফরে ১৬৫ ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়। ধর্মীয় অঙ্গনের বাইরেও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকা ডক্টর জাকির নায়েকের এমন পদক্ষেপে তার অনেক অনুসারী বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছেন। এদিকে আবারও প্যারোলে মুক্ত ভারতের সেই ধর্ষক কথিত ধর্মগুরু। আবার প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। তাকে ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দী রাম রহিম। এই সময়ের মধ্যে ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। মঙ্গলবার সকালে জেলের বাইরে আসেন হরিয়ানার স্বঘোষিত গুরু। জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই শীর্ষায় ডেরা সাচ্চা সৌদার আশ্রমের উদ্দেশ্যে রওনা হন রাম রহিম। ২ শিষ্যাকে ধর্ষণে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। ২০ বছরের সাজা দেওয়া হয়েছে তাকে। তারপর থেকেই রোহতকের জেলে বন্দী। কিন্তু এই ৭ বছরের মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডেরা প্রধানকে। তা নিয়ে কম বিতর্ক এবং সমালোচনাও হয়নি। গত এপ্রিলেও ২১ দিনের জন্য তার প্যারোল মঞ্জুর করে হরিয়ানা সরকার। এবছরের জানুয়ারিতে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ডেরা প্রধানকে। ২০২২ সালে জেল থেকে ৩ বার মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। প্রথমবার ২১ দিনের জন্য। ঘটনাচক্রে পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুক্তি দেওয়া হয় তাকে। আবার তার ৩ মাস পর ১ মাসের জন্য মুক্তি দেওয়া হয় ডেরা প্রধানকে। সেই সময় হরিয়ানায় পৌরসভা নির্বাচন চলছিল। হরিয়ানায় উপনির্বাচনের আগে আবার ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। হরিয়ানায় ভোটের আগে বারবার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে যথেষ্ট বিতর্কও হয়। ২০০২ সালে রাম রহিমের ডেরার রাজ্য কমিটির সদস্য রঞ্জিত সিংহের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত বছরের মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মুক্তি দিয়েছে রাম রহিমকে। তবে আশ্রমের ভিতরে ২ শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে রায়ে ২০ বছরের সাজা খাটছেন ডেরা প্রধান। তার বর্তমান ঠিকানা হরিয়ানার রোহতকে শুনিয়া জেল। অপরদিকে আরব নেতাদের মুখোশ উন্মোচিত হচ্ছে কিভাবে, টিকবে কতদিন? প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানী শাসন পরবর্তী যে আরব রাষ্ট্রগুলো গড়ে তোলা হয়েছিল তা ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষায়, এ অঞ্চলের নিজস্ব অধিবাসীদের জন্য নয়। ১৯১৮ সালে ওসমানী শাসন পরবর্তী মধ্যপ্রাচ্যে ব্রিটিশ আধিপত্য স্পষ্ট হয়ে উঠতে থাকে। এটি স্বীকার করে ব্রিটিশ ভারতের একজন কর্মকর্তা লিখেছিলেন, আর পুরনো স্লোগান এখন অচল, আমাদের নতুন পথ বেছে নিতে হবে যা মূল লক্ষ্য অর্জনে সহায়ক। কাজটি সম্ভব, তবে তার জন্য কিছুটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আরব মুখোশ হয়তো আমাদের পূর্ব পরিকল্পনার চেয়ে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে হতে পারে। ১৯১৯ সালের তথাকথিত প্যারিস শান্তি সম্মেলনের সময় ব্রিটিশরা বুঝে যায় ব্যাহত প্রতীয়মান এ স্বনির্ধারিতর যুগে নিজেদের আধিপত্য আর সরাসরি চাপিয়ে দিতে পারবে না। তাই তাদের আধিপত্য আড়াল করতে দরকার স্থানীয় কর্তৃত্ব নামের এক মুখোশ। কিছু ব্রিটিশ সাম্রাজ্যবাদী যেমন টি.ই. লরেন্স ভাবতেন তারা আরবদের সহায়তা করার মধ্য দিয়ে নিজেদের অহংকার চরিতার্থ করছেন, কিন্তু তারা মূলত ব্রিটিশ সাম্রাজ্যেরই সেবক ছিলেন। এই সাম্রাজ্যবাদীরা একদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে চাইছিল, অন্যদিকে দাবি করছিল ওসমানী শাসন পরবর্তী নতুন এ স্বাধীনতার যুগকে তারা আন্তরিকভাবে মেনে নিয়েছেন। ব্রিটিশরা ওসমানী শাসকদের উৎখাতে আরবদের সহায়তা করেছিল। ১৯১৬ সালে হাশেমি নেতা শরীফ হুসেন ইবনে আলীকে সমর্থন ও অর্থ সহায়তা দিয়ে আরব বিদ্রোহে উস্কানি দেয় তারা। হাশেমিরা আগে ওসমানীদের সেবা করলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের পক্ষে চলে যায়।
এই আরব মুখোশ ছিল ব্রিটিশদের পরোক্ষ শাসন নামের একটি পুরনো কৌশলেরই নতুন সংস্করণ, যেমনটা আফ্রিকায় চালু করেছিল তারা। এখানেও সেই ছাঁচে নতুন একটি ব্যবস্থা গড়া হয়। উদ্দেশ্য ছিল যে কোনো প্রকৃত স্বাধীনতার উদ্যোগ রুখে স্থানীয় শাসনের নামে নিজেরাই শাসন চালিয়ে যাওয়া। সবশেষ জানিয়ে দেব, জাপানি শিল্পকলাকে প্রভাবিত করেছে আণবিক বোমা। আজ 6 আগস্ট হিরোশিমা দিবস। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই দিনে জাপানের হিরোশিমা নগরে বিশ্বে প্রথমবারের মতো ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র আণবিক বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা শহরে আণবিক বোমা হামলার ঘটনা দেশটির শিল্পকলাকে নানাভাবে প্রভাবিত করেছে। দেশটির চলচ্চিত্র অ্যানিমেশন সিরিজে আণবিক বোমা বিস্ফোরণের পর বিকিরণ অসুস্থতার মর্মান্তিক চিত্রায়ন করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গত ৮০ বছরে ধ্বংস ও রূপান্তরের গল্পগুলো জাপানের মানুষের ভয়ের সঙ্গে মিশে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এবং সাম্প্রতিক ফুকুশিমা সংকটের বিষয়গুলো। এমনই চিত্র দেখানো হয়েছে গডজিলা চলচ্চিত্রে। ধ্রুপদী মাঙ্গা ও অ্যানিমে সিরিজ অ্যাস্ট্রোবয়তে দেখানো হয়েছে পারমাণবিক ধ্বংসযজ্ঞের দৃশ্য। জাপানি ভাষায় এ সিরিজ মাইটি অ্যাটম নামে পরিচিত। অন্যদিকে আকিরা, নিয়ন জেনেসিস ইভাঞ্জেলিয়ন এবং অ্যাটাক অন টাইটানের মতো সিরিজে শহর ধ্বংসকারী বিস্ফোরণের চিত্রায়ন করা হয়েছে। অটোয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক উইলিয়াম তুতুৎসুই বলেন, মারাত্মক যন্ত্রণার মধ্যে বেঁচে থাকা এবং আঘাত কাটিয়ে ওঠার এই থিমটি জাপানের সাংস্কৃতিক মনোভাব প্রকাশে বারবার ফিরে আসতে দেখা যায়, যা বিশ্বব্যাপী দর্শকদের আকৃষ্ট করেছে। হিরোশিমায় আণবিক বোমা খেললে প্রায় 1,40,000 মানুষ নিহত হয়। কয়েকদিন পর 9 আগস্ট নাগাসাকিতে আরেকটি বোমা হামলায় প্রায় 74,000 মানুষের মৃত্যু হয়। লেখক ইয়োকো তাওয়াদা বলেছেন, কিছু কবিতায় পারমাণবিক বোমা বিস্ফোরণের মুহূর্তের নিখুঁত ভয়াবহতা তুলে ধরা হয়েছে, তবে অনেক উপন্যাস ও শিল্পকর্মে এই বিষয়টি পরোক্ষভাবে উপস্থাপন করা হয়েছে।